নমস্কার বন্ধুরা, গল্পের নন্দনকানন চ্যানেলে আরো একবার আপনাদের স্বাগত জানাই। আমরা শুনছিলাম কথা সাহিত্যিক বরেন বসুর রংরুট। আজ শুনব আমরা চতুর্থ পরিচ্ছেদ। অমলের ঘুম ভেঙে গেল দাদার গলাফাটা চিৎকারে। ধর্মর করে বিছানার উপর উঠে বসে সে চোখ রগড়ে চাইলে দাদার খাটিয়ার দিকে। দাদা গলা সপ্তমে চড়িয়ে বলছেন, কি মনে করেছ কি তোমরা? আমাদের কি কয়েদি পেয়েছ নাকি? ল্যান্সনাইক দত্ত বললে, কি করব দাদা, ওপরওয়ালার হুকুম। দাদা আরো জোরে চিৎকার করে উঠলেন, ওপরওয়ালার হুকুম? এই তো রাত 12টার সময় বিছানা থেকে টেনে নিয়ে গিয়ে মাঠে দাঁড় করালে, কি না রোল কল? বেশ বাবা, তাই আবার এসেছো এই মাঝরাত্রিরে? ল্যান্সনাইক দত্ত বললে, বুঝলেন না দাদা, যেমন হুকুম তেমন কাজ। 4 ঘন্টা অন্তর অন্তর রোল কল করতে হবে। আমি কি আর সাধ করে আপনার ঘুম ভাঙাতে এসেছি? দাদা খেকিয়ে উঠলেন, বলে দাও গে তোমার হুকুমওয়ালাদের, ওসব হুকুম চলবে না আমাদের ওপর। যারা পালিয়েছে তাদের ধরে আনবার মুরদ নেই, যত জুলুম আমাদের ওপর। কেন রে বাবা? ল্যান্সনাইক দত্ত বললে, কিন্তু না গেলে যে জুলুম আরো বাড়বে দাদা, জানেন তো সবই। আমি যাব না, সাফ কথা বলে দিচ্ছি, কিছুতেই যাব না। তোমরা আমায় ফাঁসি দাও, গুলি করে মেরে ফেলো, সেও ভি আচ্ছা, আমি যাব না, কখনো না। হঠাৎ টর্চের আলোয় তাঁবুশুদ্ধ লোক চমকে উঠল। দাদা ছাড়া আর সকলেই তৈরি হয়ে নিয়েছে। সকলের মুখের ওপর ঘুরে ঘুরে টর্চের আলোটা থেমে গেল ল্যান্সনাইক দত্তর মুখের ওপর। আমি ঠিকই আন্দাজ করেছিলুম, তাঁবুর ভেতরে ঢুকতে ঢুকতে জমাদার দাশগুপ্ত বললেন, ল্যান্সনাইক দত্ত ছাড়া এমন প্রেমের ঠাকুরটি আর কে? দেখো দত্ত, এটা দাদা ভাই করবার মতো জায়গা নয়। মিলিটারিতে কেউ কারুর দাদাও নয়, ভাইও নয়। তুমি এনসিও, তুমি হুকুম করবে, আর ওরা স্যাপার, ওরা হুকুম তামিল করবে। যদি ওই হাতের ফিতেটা বজায় রাখতে চাও, তাহলে প্রেম না বিলিয়ে বুটের ঠোক্কর দিয়ে কাজ আদায় করতে শেখো, বুঝলে? ল্যান্সনাইক দত্ত মাথা নিচু করলে। সুরেশ আর নবীন ঠক ঠক করে কাঁপছে। অমলের মনে পড়ছে গত রাত্রে জয়ন্তর অবস্থার কথা, আর ভাবছে দাদা কি এখনো নেশার ঝোঁকে আছে? জমাদার সাহেব বললেন, কে ওটা চেঁচাচ্ছিল? মাতাল বাড়ুজ্জেটা না? ল্যান্সনাইক দত্ত বললে, হ্যাঁ স্যার। জমাদার সাহেব বললেন, এই দেখো, এইসব কুকুরদের কেমন করে শায়েস্তা করতে হয়। সঙ্গে সঙ্গে এক লাফে দাদার খাটিয়ার সামনে গিয়ে মশারিটা তালগোল পাকিয়ে টেনে হিঁচড়ে খুলে ফেললেন। দাদার চুলের মুঠি ধরে হিড় হিড় করে টেনে মাটিতে নামালেন। গোটা কয়েক ঝাঁকানি দিয়ে বললেন, তোমার মতো কুকুরকে ফাঁসিও দিতে হয় না, আর গুলিও করতে হয় না, কেবল একটা লাঠি যথেষ্ট। সঙ্গে সঙ্গে দাদার পাছায় বুট শুদ্ধ এক লাথি মেরে বললেন, যাও সোজা রোল কলে, না হয় কোয়ার্টার গার্ডে। দাদা হুমড়ি খেয়ে পড়তে পড়তে অমলকে সামনে পেয়ে জড়িয়ে ধরলেন। অমল দাদাকে বুকের মধ্যে টেনে নিয়ে কোমরটা শক্ত করে জড়িয়ে ধরল। দাদা মাতাল, লম্পট, সবই অমলের মনে পড়ে। তবুও সে দাদাকে গভীর আবেগে নিজের দেহের সঙ্গে আঁকড়ে ধরে। বারবার তার মনে হয়, দাদাতে আর তাতে তো কোনো প্রভেদ নেই, তারা দুজনেই সাধারণ সৈনিক।
সুবাদার সাহেব রোল কল নিচ্ছেন। অন্ধকার আকাশের তলায় মাঠের ওপর 500 লোকের বিরক্তির গুঞ্জন বাতাসে ভাসছে। সুবেদার সাহেব হাঁকলেন, রোল কল, অ্যাটেনশন। সমস্ত গুঞ্জন মুহূর্তে থেমে গেল। সেকশন হাবিলদাররা হ্যারিকেন ল্যান্টার্ন নিয়ে নমিনাল রোল দেখে নাম ডেকে চলেছে। ছেলেরা হাজিরা হেঁকে চলেছে। নাম ডাকা শেষ হলে সুবেদার সাহেব বললেন, আমি জানি তোমাদের খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমি কি করতে পারি বলো? তোমরাই তোমাদের কষ্ট ডেকে এনেছ। তোমাদের মধ্যে থেকে কয়েকটা শয়তান পালিয়ে গিয়ে তোমাদের ওপর এই তকলিফ চাপিয়ে দিয়ে গেছে। এখন থেকে তোমাদেরই নজর রাখতে হবে কে পালাবার মতলব করছে। যাকেই সন্দেহ হবে সোজা তাকে আমার কাছে ধরে নিয়ে আসবে। রোল কল ডিসমিস হলে খগেন অমলকে বললে, চলুন আপনার সঙ্গে একটু গল্প করা যাক। আর তো শোয়া চলবে না, ভোর তো হয়ে এলো। অমল সন্ত্রস্ত হয়ে ওঠে। গল্প করা মানেই একটা বিপদ ডেকে আনা। তাঁবুতে ঢুকে অমল মশারিটা খুলে ফেললে। খাটিয়ার ওপর বসে মাথাটা 2 হাঁটুর মধ্যে চেপে ধরলে। মাথার মধ্যে তার এখনো দপদপ করছে। খগেন একটা বিড়ি ধরিয়ে বললে, জানেন অমলবাবু, কাল আমার চোখ ফুটেছে। এইবার আমি বুঝতে পেরেছি। কথা শেষ করতে না দিয়েই অমল খগেনের হাতটা চেপে ধরে বললে, থাক খগেন বাবু, আর ওসব কথায় কাজ নেই। খগেন বললে, ঠিক বলেছেন অমলবাবু, আপনি ঠিকই বলেছেন। চোখ দুটো তার স্থির হয়ে গেছে, মাথাটা ঈষৎ দুলছে। অমলের মুখের পানে শূন্য দৃষ্টি মেলে তখনও বলছে, তাই ঠিক। হঠাৎ যেন সে চমক ভেঙে বলে, তবে কি আমরা বোবা হয়ে যাব? হলে বোধহয় একজন আদর্শ সৈনিক হতে পারতাম। হঠাৎ ফোঁপানি শব্দ শুনে ওরা চমকে ওঠে। দাদা কাঁদছেন। অমল আর খগেন দাদার মাথার কাছে এসে দাঁড়ালো। দাদা শুয়ে আছেন উপুড় হয়ে, বালিশের মধ্যে মাথা গুঁজে। চাপা কান্নায় সমস্ত শরীরটা তার থেকে থেকে ঝাঁকানি দিয়ে উঠছে। দাদা কাঁদছেন। প্রায় 45 বছরের এক প্রৌঢ় ছেলের মতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। যে পুরুষ মানুষ বালকত্বের সীমানা পার হয়েই কান্নাকে মেয়েলিপনা বলে ভ্রুকুটি করে, সেই কঠিন পুরুষ আজ কান্নায় ফেটে পড়েছে। খগেন দাদার গায়ে হাত রেখে বললে, ছিঃ দাদা, কাঁদবেন না। দাদা একেবারে ফেটে পড়লেন। আমার যদি ছেলে থাকতো, সেও আজ ওই জমাদারের মতোই বড় হতো। যে আমার ছেলের মতন, সেই কিনা আমায় লাথি মারলে। এ কোথায় আমরা এসেছি? এখানে মানুষ বলে কি কিছুই নেই? অমল ধীরে ধীরে তাঁবু থেকে বেরিয়ে গেল। সে অনুভব করতে পারছে রক্ত তার গরম হয়ে উঠছে। সাংঘাতিক একটা প্রতিজ্ঞা গ্রহণের জন্য হাত দুটো মুঠি বেঁধে উঠেছে। দাঁতের ওপর দাঁত বসছে চেপে। বাইরে আকাশের তলায় এসে অমল ধীরে, অতি ধীরে একটা দীর্ঘশ্বাস ফেললে। পূবের আকাশ থেকে আলোর জোয়ার পশ্চিমের দিকে গড়িয়ে চলেছে। হালকা বাতাস ঝিরঝির করে বইছে। অমল তার 2টি হাত মাথার ওপর রাখল। ধীরে ধীরে চুলগুলো মুঠো করে চেপে ধরল। সকাল 7টা থেকে ফেটিগ। স্টোরের মধ্যে রাজ্যের লোহা লক্কর বোঝাই। সেগুলোকে প্যাকিং বক্সে বোঝাই করে ওয়াগনে তুলতে হবে। সমস্ত তাঁবু খুলে প্যাকিংয়ে বেঁধে সমস্ত কোম্পানিটাকে গুটিয়ে নিয়ে রেলে চালান দেওয়া, এই হলো ফেটিগ।
এইসব কাজের জন্য 10 জন করে লোক আর 1 জন করে এনসিও নিয়ে এক একটা স্কোয়াড। জন 6 ছেলে, 2.5 মণি একটা র্যাম্প দড়িতে বেঁধে বাঁশে ঝুলিয়ে নিয়ে চলেছে। তাদের পেছন পেছন চলেছে ছড়ি হাতে এনসিও। বেচারীদের কাঁধ যখন জ্বালা করতে শুরু করেছে তখন তারা বোঝাটাকে মাটিতে নামিয়েছে একটু বিশ্রাম নেওয়ার জন্যে। পেছন থেকে ছড়ি হাতে এনসিও টিটকিরি দিয়ে উঠল, বাস इतना ही, 2 कदम जाके ही खत्म, सरकार क्या फालतू तुम लोगों को खिलाता पिलाता। এসব মন্তব্য গা সহা হয়ে গেছে, কিন্তু মন যাদের এখনো নরম তারা চট করে গরম হয়ে ওঠে। রাগের মাথায় উত্তর দিয়ে বসে, कुली का काम करने के लिए सरकार मुझको 100 रुपया तलब नहीं देता। एनसीओ खेपे ओठे, क्या मुंह पर बात करो डबल। মিনিট 10 ডাবল মার্চ করার পর সেকেন্ড গ্রেড শ্যাপার গার্ডের যখন জিভ বেরিয়ে আসে তখন সে বুঝতে পারে মিলিটারি ডিসিপ্লিনের প্রাথমিক শিক্ষা, আঁখ খুলো কান খুলো মুখ মত খুলো। নিছক কথার কথা নয়, এরই ওপর ভিত্তি করে মিলিটারি ডিসিপ্লিনের বনিয়াদ মজবুত রাখা হয়েছে। সেকেন্ড গ্রেড গার্ড যখন হাঁপাতে হাঁপাতে আবার বাঁশটি কাঁধে তুলে নেয় তখন 31 টাকা মাইনের পয়েন্টসম্যান এনসিও খুশিতে ফেটে পড়ে। রেলের আইন অনুযায়ী গার্ডের সে অধস্তন, কিন্তু যখন তারা সৈনিক তখন তফাৎ কেবল র্যাঙ্কের। মাইনের দিন সে পায় 3খানা নোট, আর তার চোখের ওপর দিয়ে স্যাপার গার্ড 10খানা নোট গুনতে গুনতে চলে যায়। পদমর্যাদার উচ্চতা আর অর্থনৈতিক দীনতা এই দুয়ে মিলে পয়েন্টসম্যান এনসিও কে করে তোলে একটি হিংস্র জীব। মেজর রায় এই বৈষম্যের কথা ভালোভাবেই জানেন। সমস্ত দিন ধরে চলে ফেটিক। স্যাপারের দল বোঝা বয়েছে, তাঁবু খুলেছে, ওয়াগন বোঝাই করেছে, ধুলো আর ঘামে মিশে গিয়ে চেহারাগুলো তাদের কদাকার হয়ে উঠেছে। এনসিওরা যথাসম্ভব ধুলো এড়িয়ে প্যান্টের ক্রিজ বাঁচিয়ে সন্তর্পণে ঘুরে ফিরে লোক খাটিয়েছে। কাজ শেষ হওয়ার পর বাহবা পেয়েছে তারাই, পদোন্নতির প্রতিশ্রুতিও পেয়েছে জন কয়েক। অফিসারদের এসব ব্যাপারে মাথা ঘামাতে হয়নি। তাঁরা অফিসার্স মেসে বসে কলকাতায় শেষ দিন যাপন করেছেন। মেজর রায়ের মেমমার্কা বাঙালি স্ত্রী এসেছেন, অন্যান্য অফিসাররাও সঙ্গিনী ভাড়া করে এনেছেন। গ্রামোফোনে দম দিচ্ছে আর রেকর্ড চাপাচ্ছে মেস হাবিলদার চক্রবর্তী। মদের গ্লাসের ঠুনঠুন শব্দে, কাঁটা চামচের খুটখাট আওয়াজে আর সশব্দ চুম্বনের মাত্রাধিক্যে অফিসার্স মেস সরগরম। যে ছেলেদের উপর অফিসার্স মেসের তাঁবু খুলে প্যাক করার ভার পড়েছে তারা বুভুক্ষ দৃষ্টিতে তাকিয়ে আছে অফিসারদের নির্লজ্জ কামোন্মত্ততার পানে। বেলা 3টের সময় ফেটিক শেষ হলো। বেলা 4টার সময় আবার রোল কল। রোল কলের শেষে সুবেদার সাহেব ভারী গলায় বললেন, আমাদের মিলিটারি জীবন সার্থক হতে চলেছে। আমরা চলেছি লড়াইয়ের মাঠে। আমি চাই প্রত্যেকটি ছেলে ডিসিপ্লিন মেনে চলবে আর মনের ফুর্তিতে থাকবে। রোল কল ভাঙার সঙ্গে সঙ্গে মৌচাকে ঢিল মারার মতো গুঞ্জন ধীরে ধীরে কলরবে পরিণত হলো। খগেন অমলের মুখের সামনে হাত নেড়ে চেঁচিয়ে উঠল, ফুর্তিতে থাকতে হবে, এটাও কি হুকুম নাকি? অমল খগেনের উত্তেজিত মুখখানার দিকে চেয়ে বললে, হয়তো তাই। মন খারাপ হলে হয়তো কোয়ার্টার গার্ডও হতে পারে। খগেন ক্ষিপ্তের মতো ফেটে পড়ল, ফুর্তিও কি এদের স্যাপার নাকি? অমল খগেনের কাঁধে একটা হাত রেখে বললে, আহ খগেন বাবু, কি ছেলে মানুষই করছেন।
পলকের মধ্যে খগেন শান্ত হয়ে গেল। সন্ত্রস্ত দৃষ্টিতে আশপাশ দেখে নিয়ে নিজেকে সামলে নিলে। কৃতজ্ঞ দৃষ্টিতে অমলের দিকে চেয়ে সারা মাঠটার ওপর চোখ বুলিয়ে নিলে। সমস্ত মাঠটা ফাঁকা, কেবল জায়গায় জায়গায় ছেলেরা বিস্তারা বটি নিয়ে গোল হয়ে বসে জটলা করছে। তারা এই মাঠ ছেড়ে গেলে তাদের কোনো চিহ্নও থাকবে না। সমস্ত মাঠ থেকে প্রতিটি জঞ্জাল কুড়িয়ে পুড়িয়ে দিয়েছে। রোলকল ভাঙার 10 মিনিটের মধ্যে আবার হুইসেল পড়ল। তখনও 5টা বাজতে 7 মিনিট বাকি। ছেলেরা কোনো রকমে ওয়েব ইকুইপমেন্ট 2 হাত মধ্যে গলিয়ে বেল্ট এঁটে বিছানা টানতে টানতে ফল ইন হতে চলল। 5 কড়ি আর কিছুতেই ওয়েব ইকুইপমেন্টটা বাগে আনতে পারছিল না। একটি ছেলেকে বললে, দাও তো ভাই লাগামটা চড়িয়ে। পরিয়ে দিতে দিতে ছেলেটি বললে, তা যা বলেছেন, ঘোড়ার মতোই তো সারাদিন আমাদের 2 ঠ্যাঙে দাঁড় করিয়ে রেখেছে। ধরাচূড়া পড়ে ছেলের দল বিছানা কাঁধে গজগজ করতে করতে ফল ইন করছে। লাইনের মধ্যে থেকে কে যেন চিৎকার করে উঠল, শালারা কি আমাদের ঘোড়া পেয়েছে নাকি? কলরব যেন আর থামতে চায় না। সারা দিনের চাপা রাগ যেন তখনই বেরিয়ে পড়তে চায়। ছেলেরা যেন মরিয়া হয়ে উঠেছে। তারা যে এরকম ব্যবস্থা পছন্দ করছে না সেটা তখনই জানিয়ে দিতে চায়। একজন চেঁচিয়ে উঠল, আমরা মানুষ নাকি? কে একজন পাশ থেকে বলে উঠল, মানুষ হলে কি আর সারাদিন ঘোড়ার মতো দাঁড় করিয়ে রাখে? মানুষ ছিলে মিলিটারিতে ঢোকার আগে। সেকশন কমান্ডাররা হাঁক ডাক শুরু করে দিয়েছে। ডবল আপের ভয় দেখাচ্ছে, তবুও তারা থামতে চায় না। সুবেদার সাহেব দৌড়ে এসে চিৎকার করে উঠলেন, ক্যা হুয়া ক্যা? কেমন? পুরা কোম্পানি ডবল আপ করো, ডবল। ছেলেরা ভেবেছিল এটা বোধহয় নিছক ভর্ৎসনা, তাই তারা চুপ করে দাঁড়িয়ে থাকে। সুবেদার সাহেব তেড়ে গিয়ে লাইনের সামনের ছেলেটির হাঁটুতে স্টাফ দিয়ে সজোরে এক ঘা বসিয়ে দিলেন। ছেলেটি আর্তনাদ করে মাটিতে পড়ে গেল। বাকি ছেলেরা দৌড়তে শুরু করলো। খানিকটা দৌড়ের পর সকলে যখন আবার যথাস্থানে এসে দাঁড়িয়েছে, তখন জমাদার সাহেব ধবধবে সাদা দাঁতগুলো বার করে বললেন, এই হচ্ছে তোমাদের ঠিক দাওয়াই। কথায় বলে না, যেমন কুকুর তেমন মুগুর। সমস্ত কোম্পানিটা দাঁড়িয়েছে 5 ভাগে ভাগ হয়ে। প্রথম ভাগে অ্যাংলো ইন্ডিয়ানের দল। মিলিটারিতে ঢুকে এরা হয়েছে BOR, অর্থাৎ ব্রিটিশ আদার র্যাঙ্কস। আইনগতভাবে ভারতীয়দের সঙ্গে এদের কোনো দিক দিয়ে কোনো পার্থক্য নেই, তবুও এদের ব্রিটিশ আখ্যা দেওয়ায় এরাও ভারতীয়দের বাস্টার্ড ইন্ডিয়ান বলে থাকে। এদের বেলায় র্যাঙ্কের প্রশ্ন ওঠে না। BOR মানেই উচ্চতর শ্রেণী। ফেটিগ এদের খাটতে হয় না। বাইরে থেকে কুলি এনে এরা এদের মোট বওয়ায়। সুবেদার জমাদার ভারতীয় হওয়ায় এদের ওপর তাঁদের হুকুম খাটে না। দ্বিতীয় ভাগে হেডকোয়ার্টার স্টাফ, অর্থাৎ অফিস স্টোরের কেরানি থেকে অর্ডারলি পর্যন্ত। কোম্পানির সাধারণ ছেলেরা এদের পদবীর সঙ্গে একটা সাহেব যোগ করে ডেকে থাকে। অফিসারদের সঙ্গে কাজ করতে করতে এরা অফিসারি চালচলন নকল করতে শিখেছে। গালিগালাজ হজম করতে করতে সেগুলো প্রয়োগও করতে শিখেছে। অফিসের কাজে উঠতে বসতে যদিও এরা অফিসারদের কাছে কেবল ঠক্করই খেয়ে থাকে, তবুও সাধারণ ছেলেদের কাছে অফিসারদের সুবিচার, সুযুক্তি আর সুমতির উপাখ্যানই আওড়ে চলে। মাইনে বেচারীদের বড়ই কম, তাই কর্তারা হাবিলদার র্যাঙ্ক দিয়ে এদের মনের ক্ষোভ পুষিয়ে দিয়েছে।
তৃতীয় ভাগে ট্রাফিক স্টাফ। এদের তৃতীয় ভাগে ট্রাফিক স্টাফ এদের মধ্যে বেশিরভাগই শিক্ষিত, যেহেতু এদের মধ্যে রয়েছে গার্ড, স্টেশন মাস্টার, সিগন্যালার, টালি ক্লার্ক ইত্যাদি। সেই জন্যেই এরা আলাদা একটা স্তর আদায় করবার আপ্রাণ চেষ্টা করে, বারংবার আঘাত পেয়ে অন্য সকলের সঙ্গে ধীরে ধীরে মিশে যাচ্ছে। মাইনে এদের বেশি, তার উপর আবার লেখাপড়া জানা, কাজেই মেজর সাহেব থেকে লঙ্গর কমান্ডার সকলেরই রোখ এদের ওপর বেশি। চতুর্থ ভাগে লোকো স্টাফ। এরা সাধারণত মেহনতকারী মানুষ, শিক্ষার দৌড় এদের কাছে খুবই কম। ড্রাইভার, ফায়ারম্যান থেকে আনস্কিলড স্যাপার পর্যন্ত এই দলভুক্ত। এরা গতরে খাটে, আগুন তাতে পড়ে, তাই বিশ্রামের সময় একটু আধটু নেশা ভাঙ করে শরীরকে ঝালিয়ে নেয়। পঞ্চম ভাগে ফলোয়াররা, রসুই, জলবাহক, মুচি, ম্যাথর, ধোপা, নাপিত ইত্যাদি। এরা সাধারণত স্ব জাত ব্যবসাতেই বহাল আছে বলে যথাসম্ভব নিষ্ঠার সঙ্গে কাজ করে। অফিসার মোট 5 জন। তাদের প্রত্যেকেরই এক একটা বিশেষ কাজ আছে। মেজর রায় হলেন অফিসার কমান্ডিং, ক্যাপ্টেন সাহেব সেকেন্ড ইন কমান্ড, 3 জন লেফটেন্যান্টের মধ্যে একজন অ্যাডজুট্যান্ট, একজন ট্রাফিক ইনচার্জ আর একজন লোকো ইনচার্জ। অফিসারেরা সকলেই এক জায়গায় গোল হয়ে দাঁড়িয়ে হাসি খুশি মুখে গল্পগুজব করছেন। হাবিলদার মেজর অ্যাটেনশন হয়ে দাঁড়িয়ে স্টাফটা বাঁ বগলে চেপে ধরে হাঁকলেন, কোম্পানি অ্যাটেনশন। নিশ্চুপ নিশ্চল 500 মানুষের পাগুলো একটিমাত্র আওয়াজ করে গোড়ালিতে গোড়ালিতে জুড়ে গেল। হাবিলদার মেজর একটা কাষ্ঠমূর্তির মতো অনড় অটল থেকে কেবলমাত্র চোখটাকে ঘুরিয়ে ফিরিয়ে পর্যবেক্ষণ করে হঠাৎ ধমকের সুরে হেঁকে উঠলেন, সামনে দেখ, মত হিল। আরো কিছুক্ষণ সেই অবস্থায় অপেক্ষা করে ডান হাতে স্টাফটা নিয়ে অ্যাবাউট টার্ন করে চলতে শুরু করলেন। জমাদার সাহেবের সামনে গিয়ে ডান পা ঠুকে হল্ট করে বাঁ বগলে স্টাফটা ধরে সেলাম করলেন। জমাদার সাহেবও অ্যাটেনশন হয়ে বাঁ বগলে স্টাফটা নিয়ে সেলাম করে প্রত্যাভিবাদন জানালেন। হাবিলদার মেজর রিপোর্ট দিলেন। জমাদার সাহেব শুনলেন। তারপর হাবিলদার মেজর আবার সেলাম করে ডান হাতে স্টাফ নিয়ে লম্বা হাত দুলিয়ে সস্থানে ফিরে এসে অ্যাটেনশন হয়ে দাঁড়ালেন। 500 ছেলে আড়ষ্ট হয়ে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছে। পাছা শক্ত করে, বুক চিতিয়ে, 200 গজ দূরে চোখ রেখে দেহের দুপাশে হাত দুটোকে চেপে ধরে। গোড়ালি থেকে মাথার তালু পর্যন্ত টনটন করছে। জমাদার সাহেব হাঁকলেন, কোম্পানি স্ট্যান্ড অ্যাট ইজ। সঙ্গে সঙ্গে একটা শব্দ করে ডান পায়ের গোড়ালিটা 1 ফুট ফাঁক হয়ে গেল। হাত দুটো চলে গেল পেছনে। একটু অপেক্ষা করে জমাদার সাহেব আবার হাঁকলেন, কোম্পানি অ্যাটেনশন। তারপর জমাদার সাহেব সেই একই যান্ত্রিক রীতিতে রিপোর্টিং করলেন সুবেদার সাহেবের কাছে। সুবেদার সাহেব রিপোর্ট দিলেন অ্যাডজুট্যান্টের কাছে, অ্যাডজুট্যান্ট সেকেন্ড ইন কমান্ডের কাছে, আর সেকেন্ড ইন কমান্ড অফিসার কমান্ডিং এর কাছে। একই ছকে ঢালা যান্ত্রিক প্রক্রিয়া প্রত্যেকে করে চললেন একের পর এক। 500 ছেলের সমস্ত শরীর দিয়ে অঝরে ঘাম ঝরছে, সমস্ত শরীর টনটন করছে, মাথা ঝিমঝিম করছে। মেজর সাহেব হাঁকলেন, বিওস ফল ইন। ট্রাফিক আর লোকো অফিসার
আপন আপন সেকশনের সামনে সুবেদার সাহেবকে পেছনে রেখে দুদিকে দুজন দাঁড়ালেন। মেজর সাহেব হাঁকলেন, কোম্পানি স্ট্যান্ড অ্যাট ইজ। তারপর তিনি সৈনিকদের উদ্দেশ্যে বললেন, সৈনিকের জীবন একটা আদর্শ মানুষের জীবন। সে তার দেশের মঙ্গলের জন্য, দুর্বলকে রক্ষা করার জন্য, অত্যাচারীকে দমন করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে। সে নিজের কথা ভাবে না, সে ভাবে মাত্র দুটি কথা, শত্রুকে তার হঠাতেই হবে আর দেশে শান্তি ফিরিয়ে আনতেই হবে। আর কষ্ট, সৈনিকের জীবনে কষ্ট বলে কিছু নেই। যে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, যে মৃত্যুর মুখে বুক ফুলিয়ে এগিয়ে গেছে, তার কাছে কষ্ট বলে কিছু থাকতে পারে না। অমলের মাথা ঝিনঝিন করছে, সমস্ত শরীর ঠক ঠক করে কাঁপছে, চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। মেজর সাহেবের কথাগুলো যেন তার কানের বাইরে ভন ভন করছে। তার পাশে দাঁড়িয়ে খগেন আপন মনে বিড়বিড় করছে, এরা মানুষ না কি? সারা দিন ধরে গাধার খাটুনি খাটিয়ে এখন চালাচ্ছে পায়তারা। একবার কি এদের মনেও হয় না আমরা মানুষ, আমরা যন্ত্র নই? ওহ মা! অমল শুনতে পেলে তার পাশেই ঝপ করে একটা শব্দ। অতি সাবধানে ধীরে ধীরে মাথাটা ঘুরিয়ে আর চোখে দেখে খগেন ঘাড় মাথা গুঁজে মাটিতে পড়ে রয়েছে। তাড়াতাড়ি বসে পড়ে সে, খগেনের মাথাটা তুলে ধরতে যায়। মেজর সাহেব হাঁক পারলেন, ইউ ব্লাডি ফুল, ডোন্ট মুভ। অমল তড়াক করে উঠে দাঁড়ালো। অন্য ছেলেরা একটু আধটু ঘাড় বেঁকিয়ে দেখবার চেষ্টা করে। মেজর সাহেব আবার তাড়া দিয়ে ওঠেন, স্ট্যান্ড স্টিল। ছেলেরা আবার আড়ষ্ট হয়ে বুক চিতিয়ে দাঁড়ায়। অব্যক্ত একটা অভিসম্পাত যেন তাদের বুকের মধ্যে গর্জে ওঠে। মেজর সাহেব হাঁকলেন, কোম্পানি উইল মুভ ইন কলাম অফ রুট, বিওয়ার্স লিভিং, কোম্পানি রাইট টার্ন। সমস্ত কোম্পানিটা ডাইনে ঘুরে দাঁড়ালো। অফিসাররা মার্চ করে গিয়ে নিজেদের সেকশনের সামনে দাঁড়িয়ে একের পর এক হেঁকে চললেন, বাই দি রাইট, কুইক মার্চ। ঝপঝপ করে একই তালে পা ফেলে এগিয়ে চলে 500 ছেলে। এতক্ষণের অনড় স্তব্ধতা গলে গলে চুইয়ে পড়ে, ধারা হয়ে বয়ে চলে ঝপঝপ শব্দের স্রোতে। জ্ঞানহারা খগেনের বুকের ওপর দিয়ে ডিঙিয়ে যাওয়ার সময় বারেক তার দিকে ফিরে চায়। যান্ত্রিক গতির তাল পলকের তরে কেটে যায়, তবুও উপায় নেই। তাদেরই একজনের জন্যে ক্ষণিক বিরতির। দানবীয় এক শক্তির তাড়নায় তারা এগিয়ে চলে, ফাটা তালকে মিলিয়ে নিয়ে, একই তালে পা ফেলে, ঝপ ঝপ ঝপ। ক্যাম্প থেকে স্টেশন, কোম্পানি মার্চ করে চলেছে। অমলের মনে পড়ে সিনেমায় দেখা একটা দৃশ্য, সোভিয়েত রাশিয়ার লাল ফৌজ মার্চ করে চলেছে শহরের সদর রাস্তা দিয়ে। রাস্তার দুধারে আবাল বৃদ্ধ বনিতা ভিড় করে ভেঙে পড়েছে। হাজারে হাজারে রুমাল পথপথ করে উঠছে। তরুণীরা ফুলের গুচ্ছ গুঁজে দিচ্ছে সৈনিকদের বুকে। কত রকমের খাবার এনে দিচ্ছে মায়ের দল। পুরুষেরা করমর্দন করে জানাচ্ছে অভিনন্দন। বাড়িগুলোর ছাদ বা বারান্দা থেকে অঝরে ফুল ঝরিয়ে দিচ্ছে সৈনিকদের মাথার ওপর। অমল ভাবে, কিন্তু তাদের বেলায় কি দুস্তর প্রভেদ। তারাও তো মার্চ করে চলেছে ফ্রন্ট লাইনের দিকে। কই, কারো মুখে বেদনার কোনো চিহ্ন তো ফুটে ওঠেনি। অভিনন্দন জানানোর কথা বোধহয় কেউ কল্পনাও করেনি। আশপাশের বাড়িগুলোর বারান্দায় বা জানালায় একটি মেয়েরও তো মুখ দেখা যাচ্ছে না। লাল ফৌজ যদি রাশিয়ার লোকের প্রাণের পুতলি হতে পারে,
তবে বাঙালি সৈনিক হিসেবে বাংলাদেশের লোকের কাছে তারা কি? পাশের ছেলেটি দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, আমরা কি এদের কেউ নই? আমরা চলেছি যুদ্ধক্ষেত্রে প্রাণ দিতে, সে তো এদেরই বাঁচাতে। অমল বললে, সে ভরসা এরা আমাদের ওপর রাখে না। এরা জানে ব্রিটিশের রাজত্ব বাঁচাতেই আমরা সৈন্যদলে ভর্তি হয়েছি। তা না হয় হলো, কিন্তু জাপান যখন দেশ আক্রমণ করবে তখন তো আমরাই তাদের রুখব। জাপানকে রুখে আমাদের লাভ। তা বলে জাপানকেও ঘরে ডেকে আনবো নাকি? সামনে একটা বাঁক এসে পড়েছে। হাবিলদার মেজর দাঁড়িয়ে পড়ে স্টেপিং দিয়ে চলেছেন, লেফট রাইট লেফট। স্টেশনের বাইরে সাইডিং লাইনে কোম্পানির জন্য স্পেশাল ট্রেন প্লেস হয়েছে। সৈনিক চলাচল নাকি যত দূর সম্ভব লোকচক্ষুর অন্তরালেই সারতে হয়। সিকিউরিটির রীতিতে প্রতিটি মানুষই অবিশ্বাসী। কোম্পানি মার্চ করে এসে ট্রেনটার পাশে হল্ট করলো। এইবার গাড়িতে ওঠার পালা। প্রতি কামরায় গায়ে খড়ি দিয়ে লেখা কোন গাড়িতে কোন ক্যাটাগরি আর কতজন। অফিসারদের জন্য ফার্স্ট ক্লাস, বিওআর এবং ভিসিওদের জন্য সেকেন্ড ক্লাস, হেডকোয়ার্টার স্টাফের জন্য ইন্টার ক্লাস, আর বাকি সকলের জন্য থার্ড ক্লাস। ব্রেক ভ্যানের সঙ্গে ইন্টার ক্লাস কামরাটার হয়েছে কোয়ার্টার গার্ড, তার সামনে খান পাঁচেক ওয়াগন, তার চারখানায় কোম্পানির যত মালপত্তর, আর একটাতে লঙ্গর। ছেলেরা বোঁচকা বোঁচকি ঘাড়ে করে ঠায় দাঁড়িয়ে আছে। বিওয়াররা রাজার জাত, তারা আগে ভাগে গাড়িতে উঠে বসেছে। মেজর সাহেব তাদের কামরার একটা জানালায় দাঁড়িয়ে হাসাহাসি করছেন। কিন্তু যত বিপদ ভারতীয়দের নিয়ে। তাদের বসবার হুকুম দিলে সিভিলিয়ানদের মনে সৈনিক সম্বন্ধে ভীতি ও শ্রদ্ধা কমে যেতে পারে। সৈনিক ক্লান্ত হয় না, সব অবস্থাতেই তেজি ঘোড়ার মতো ছুটে চলে। এইটাই প্রামাণ্য বিষয়। হিসেবপত্তর গোনাগিন্তি আবার শুরু হলো। অনেক জল্পনা কল্পনার পর গাড়িতে ওঠার হুকুম হলো। বিওয়াররা যা পেয়েছে মাথা পিছু একটা করে বার্থ। হেডকোয়ার্টার স্টাফ 32 জনের কামরায় 20 জন, আর স্যাপারদের জন্যে যত সিটের কামরা লটবহর শুদ্ধ ততজন করে লোক। গাড়িতে ওঠার পালা শেষ হলো। কামরার মধ্যে কোনো মতে জায়গা করে নিয়ে পাঁচকড়ি বুট খুলতে শুরু করেছে। অমল বললে, বুট খুলে কি আবার এক বিপদে পড়বেন পাঁচকড়ি বাবু? হয়তো এখনই আবার রোল কলের হুইসেল পড়বে। পাঁচকড়ি থেমে পড়ে বললে, আর পারছি না মশাই, প্রাণ আমার বেরিয়ে গেল। খগেনটা দেখছি অজ্ঞান হয়ে তবু খানিকক্ষণ রেস্ট পেলে, কিন্তু আমরা কি না মরলে আর রেস্ট পাবো না? খগেন ফিরে এসেছে। সে সুস্থ হয়ে উঠেছে, কিন্তু এখনো বড় কাহিল। পাঁচকড়ি তার বিছানা পেতে দিলে জানলার ধারে, অমলের ঠিক পাশেই। অমল নিজের জায়গাটা কমিয়ে নিয়ে খগেনের বিছানাটা বড় করে দিলে। খগেন শুয়ে পড়ল। অমলের ইচ্ছে হলো খগেনের মাথায় একটু হাত বুলিয়ে দেয়। 6টায় চা দেওয়ার কথা, 8টার সময় খানা, 9:55 ট্রেন ছাড়বে। অনন্ত মগটা হাতে করে ছোঁক ছোঁক করে বেড়াচ্ছে। দরজায় দাঁড়িয়ে হা পিত্তে সে প্ল্যাটফর্মের দিকে চেয়ে আছে। হঠাৎ সে চেঁচিয়ে উঠল, ওরে, মেজর সাহেবের বোধহয় মতিগতি ফিরেছে রে, তা না হলে কামরায় কামরায় চা দেওয়ার বন্দোবস্ত। শিবেন বললে, ও কি আর আমাদের সুবিধের জন্যে? পাছে কেউ চা নেওয়ার ফাঁকে কেটে পড়ে, সেই ভয়। ক্যাম্প কেটলি করে কামরায় কামরায় চা দিয়ে গেল।
চায়ের মগে চুমুক দিয়ে আবার যেন সকলে তাজা হয়ে উঠছে। খগেন উঠে বসেছে। অনন্ত তাকে এক মগ চা এনে দিয়েছে। পাঁচকড়ি জানলা দিয়ে বাইরে ঝুঁকে আছে। শিবেন সিগারেটের টিন কাটছে। মনু হ্যাভারস্যাক থেকে সযত্ন রক্ষিত একখানা শুকনো রুটি বার করেছে, আর সকলে সেই দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে। চায়ের সঙ্গে সিগারেট বিড়ির ধোঁয়ায় কামরার আবহাওয়াটা ধীরে ধীরে হালকা হয়ে উঠেছে। ছেলেরা নিজেদের মধ্যে হাসি ঠাট্টা শুরু করেছে। অমল চুপচাপ কোণে ঠেস দিয়ে বসে আছে। চায়ের মগটা উড়ুর ওপর রেখে সে ভাবছে। মনটা তার উতলা হয়ে উঠেছে বাড়ির জন্যে। লুকিয়ে সে বাড়িতে একখানা পোস্টকার্ড লিখেছে তার নিরুদ্দেশ যাত্রার কথা জানিয়ে। এতক্ষণে বোধহয় সে চিঠি পৌঁছে গেছে। আচ্ছা, ঠাকমা কি করছে? বাবা কি ভাবছেন? মিনি আর রিনিটা কি কাঁদছে? পাঁচকড়ি হঠাৎ অমলকে প্রশ্ন করলে, আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি বলুন তো? অমল কাঁধ কুঁচকে অসহায়ের ভঙ্গি করলে। খগেন বলে উঠল, কোথায় আবার? জমের দক্ষিণ দোরে। আপন মনেই সে গজগজ করে চলল, বাড়িতে লিখে দিলুম আজ আমরা যাচ্ছি, তা একজনও এসে দেখা করতে পারলেন না। আর কি কোনোদিন দেখা হবে? পাঁচকড়ি বললে, এসেই বা তাঁরা কি করবেন? তোমার সঙ্গে কি আর দেখা করতে দেবে? হঠাৎ সরাত চিৎকার করে উঠল, ওরে শিবে, দেখবি তো আয়, চোখ সার্থক হবে মাইরি। অনন্ত বললে, কি রে, কি মাইরি? হুড়মুড় করে কামরা শুদ্ধ ছেলে জানলার ওপর হুমড়ি খেয়ে পড়ল। অনন্ত বললে, অভাগা দুনিয়ায় কি কেবল আমরাই বাবা? পাঁচকড়ি বললে, খাসা মাল মাইরি। খগেন বললে, ডেকে জিজ্ঞেস করবো নাকি কাকে খুঁজছে? স্বরাজ বললে, তাতে আর লাভটা কি? আর যাকেই খুঁজুক, আমাদের নিশ্চয়ই নয়। শিবেন বললে, হ্যাঁ, আমরা হচ্ছি গ্যালারির লোক, আমাদের ওই দেখাটুকুই লাভ। দেখ, হয়তো মেজর সাহেবের ইয়ে। পাঁচকড়ি বললে, দূর, এ যে অনেক ছেলে মানুষ, ওই বুড়ো মরার সঙ্গে পট খাবে কেন? শিবেন বললে, মেয়েদের আবার পট খাওয়া? পয়সা থাকলে 80 বছরের বুড়োর গলায়ও লটকে পড়ে। পাঁচকড়ি বললে, কখনো না, তারা লটকে পড়ে না, তাদের লটকিয়ে দেওয়া হয়। এই যেমন আমরা মিলিটারিতে ঢুকেছি, লোকে মনে করে মজা লোটবার জন্যই আমরা সোলজার হয়েছি, কিন্তু আমাদের জ্বালা আমরাই জানি। মেয়ে দুটি ধীরে ধীরে দৃষ্টির বাইরে চলে গেল। আবার সকালে সকলে যে যার সিটে ফিরে এল। অনন্ত বললে, যাক, আমাদের যাত্রাটা বোধহয় শুভ হবে, হয়তো বেঁচেও ফিরতে পারি। অমল এসব কথাবার্তায় যোগ দেয়নি। এই জাতীয় আলোচনা তার বিশ্রী লাগে, কিন্তু সেও মেয়ে দুটির দিক থেকে চোখ ফেরাতে পারেনি। তাদের মুখের দিকে নিষ্পলক দৃষ্টিতে চেয়ে চেয়ে ভেবেছে তার অসার্থক জীবনের কথা, তার প্রবঞ্চিত পৌরুষের কথা। তার 21 বছরের জীবনের মধ্যে সে কোনো মেয়ের সংস্পর্শে আসেনি, এমনকি সামান্য একটা চুম্বন, একটু নিবিড় স্পর্শ, দুটো ভালোবাসার কথা কিছুই তার জীবনে সঞ্চয় নেই। তার জীবনে কিছু নেই। ট্রেন ছাড়ল 9:55। গাড়ির মধ্যে বসে দুশ্চিন্তায় মাথা ভারী হয়ে উঠেছে। ক্লান্তিতে অনেকেই ঘুমিয়ে পড়েছে। ইঞ্জিনের প্রথম হ্যাঁচকায় সকলেই ধর্মর করে উঠে বসল। যারা বাঙ্কের ওপর ছিল তারাও নেমে এসে বাইরের দিকে চেয়ে রইল। গড়িয়ে গড়িয়ে ট্রেন এগিয়ে চলেছে। অমল দেখলে
ঠুলি লাগানো একটা আলোর তলায় সেই মেয়ে দুটি দাঁড়িয়ে। তাদেরই উদ্দেশ করে কে যেন কোথা থেকে বলে উঠল, চললাম দিদি। মেয়ে দুটিও হাত উঁচু করে রুমাল নাড়াচ্ছে। অমলের মনে হলো তাদের চোখের কোলে যেন খানিকটা জল চকচক করছে। খগেন অমলের কাঁধের ওপর হাত রেখে বললে, তাহলে সত্যিই আমরা চললুম অমলবাবু? আর কোনোদিন এখানে ফিরব কিনা কে জানে। অমল চমকে উঠে খগনের মুখের দিকে তাকালো। তার মনে হলো খগেনের গলার স্বরে চাপা কান্নার গুমরানি থেকে থেকে কেঁপে উঠছে। একটার পর একটা আলো পেছনে ফেলে ট্রেনটা ধীরে ধীরে গতিশীল হয়ে উঠছে। নানা রকম চিৎকারে কলরবে নৈশ নিস্তব্ধতা খান খান হয়ে গেছে। সমস্ত আবহাওয়াটা কেমন যেন ব্যথাতুর হয়ে উঠেছে। বিদায় জ্ঞাপন যে তারা কার কাছে করে চলেছে তা তারা নিজেরাই জানে না। তারা শুধু জানে এখনো তারা বেঁচে আছে, তাই তারই সাক্ষ্য তারা রেখে যেতে চায় বাতাস, গাছপালা, যা কিছু তাদের দুচোখের ওপর পড়ছে তাদেরই কাছে। গাড়ির গতি বেড়ে উঠেছে। ছেলেরা জানলা থেকে ধীরে ধীরে মুখ সরিয়ে নিয়েছে। আবার সকলে নিজের নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়েছে। অমল তখনও নিষ্পলক দৃষ্টিতে বাইরের দিকে চেয়ে আছে। তার চোখের ওপর দিয়ে দুরন্ত গতিতে পিছিয়ে পড়ছে কলকাতা শহর, তাদের কলেজ বিল্ডিং, তাদের বাড়ির গলিটা, তারই মোড়ে বখাটে ছেলেদের আড্ডা, রান্নাঘরের দাওয়ায় ঠাকুমার জপতপ, মিনি রিনির গৃহকাজ, বাবার হিসাব লেখা, বিমলের ঝুলঝাড়া, কমলের স্টাম্প মারা। ফুরফুর করে অমলের মাথায় হাওয়া লাগছে। তার শ্রান্ত অবসন্ন শরীরটাকে ঘুমে ঘিরে ধরেছে। চোখ দুটো সে বারেকের তরে বন্ধ করলে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল তার গালের ওপর। চোখ খুলে আবার সে বাইরের দিকে তাকালো। কি একটা ছোট্ট স্টেশনকে ভ্রুক্ষেপ না করে ট্রেনটা ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছে। তার চোখের ওপর ভেসে উঠেছে সমীরনের বিয়ে বাড়ি, সেই বিরাট থ্রোন, ফুল, লতা পাতা আর আলোর বাহার। সমীরনের নববধূর সেই অকুণ্ঠিত দৃষ্টি যেন তাকে হাতছানি দিচ্ছে। আচম্বিতে তার মনে হলো ওই মেয়েটির সঙ্গে তারও তো বিয়ে হতে পারত। অমলের মুখের মাংসপেশিগুলো শক্ত হয়ে উঠেছে। বুকের মধ্যেটা তার মুচড়ে দুমড়ে কুঁকড়ে গেছে। চুইয়ে চুইয়ে আরো কয়েক ফোঁটা জল বেরিয়ে এলো তার চোখ থেকে। আর যেন অমল নিজেকে সামলাতে পারে না। বাইরে থেকে চোখ সরিয়ে সে ভেতরের দিকে তাকালো। নিষ্প্রদীপ ট্রেনের মধ্যে চাঁদের আলো এসে ট্যারচা ভাবে পড়েছে। সব ছেলের শোয়ার জায়গা সংকুলান হয়নি। অনেকে মেঝের ওপর বিছানা পেতে শুয়েছে। অমলও দেহটাকে এলিয়ে দিলে। শোয়ার জায়গা তারও হয়নি। খগেনকে অনেকখানি জায়গা ছেড়ে দিতে হয়েছে। কামরার মধ্যে বোধহয় সে ছাড়া আর সকলেই ঘুমোচ্ছে। নাক ডাকার মিশ্রিত শব্দে কামরাটা মুখর হয়ে উঠেছে। হঠাৎ পাশের কামরা থেকে জন কয়েক গেয়ে উঠল, বইরা কালে নুপুর দিছি পায়, মা গো মা ঝি গো ঝি, কই গেলি গো বন্দিদি, দেখতে আমায় কেমন দেখা যায়। ঘুরিয়ে ফিরিয়ে গাইছে, বারবার গাইছে। ক্রমেই যেন সুর জমে উঠছে। জন কয়েক বুট ঠুকে তাল দিতে শুরু করেছে। কে একজন হেঁকে উঠল, লেফট রাইট লেফট। হোগল কুসুম ফুইটা রইছে, যমুনার জল উজান বইছে, এমন চাঁদনি রাতে পড়ান্ডা মোর কি ডাসায়, দেখতে আমায় কেমন দেখা যায়।
উদাত্ত হয়ে উঠেছে গানের সুর, বুটের তালে তালে, স্টেপিং এর হাঁকে হাঁকে সুর যেন প্রাণবন্ত হয়ে উঠেছে। অমল ভাবে এই গানের কথার সঙ্গে আর তার এই নতুন জীবনের সঙ্গে কোথায় যেন একটা ভীষণ মিল রয়েছে। ঠিক যেন সে বুঝতে পারছে না কোথা দিয়ে কেমন করে একটা অসঙ্গতি তার জীবনের মধ্যে সেদিয়ে পড়েছে, ঠিক ওই বুড়ো বয়সে নূপুর পড়ার মতো। মাথাটা অমল কামরার দেয়ালে এলিয়ে দিলে। এইবার সে ঘুমোবে। চোখ দুটো সে বুজিয়েছে, কিন্তু খুব কাছাকাছি কোথায় যেন একটা চাপা শব্দ গুমড়ে গুমড়ে উঠছে। অমল কান খাড়া করল। হ্যাঁ, কে যেন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে তাদেরই কামরার মধ্যে। আজ এই পর্যন্তই। আগামী পর্বের জন্য আপনারা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। নমস্কার।